পারবে না। যার কাজ যেটা উনি এনজয় করতে পারবেন, উনি পলিটিক্স করতে পারবেন না। উনি পলিটিক্সে জিরো, ওনার 3-0-র একটা জিরো হলো পলিটিক্স। দেশটাকে একদম ফোকলা করে ফেলাইছে। ডক্টর ইউনূস নিঃসন্দেহে এই মুহূর্তে বিশ্বের মধ্যে জীবিত যারা আছেন তাদের মধ্যে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একজন মেরিটোরিয়াস বা স্কলার বা খুব ভালো সংগঠক। তো এত বড় ভালো সংগঠক, পুরো মানে ওয়ার্ল্ড ওয়াইড যার নেম অ্যান্ড ফেম, সেই লোকটাকে বাংলাদেশ ইউজ করতে পারছে না, অন্যদিকে একটা অবিশ্বাস তৈরি হয়ে গেছে তার উপরে। এটার কারণটা হিসেবে কি আপনি কি মনে করছেন? কারণ আমি বলি, উনি যখন 6 তলায় হাঁটায় উঠায়, পদ্মা নদীতে ফেলে দেয় টুস করে, তখন কিন্তু তার পক্ষে আমি টকশো করেছি এবং লিখেছি 3টা, অনেক অনুরোধ করে ছাপিয়েছে এবং আমি তাকে জাতীয় সম্পদই মনে করেছি। এখন আমার সেই ভুল ভেঙেছে। জাতীয় সম্পদ এখন যদি সাকিব খানকে নিয়ে আসেন, তাকে যদি আপনার জায়গায় বসায় দেই আর ওনার জায়গায়, উনি কি সেই অভিনয় করতে পারবে? পারবে না। যার কাজ যেটা উনি এনজয় করতে পারবেন, উনি পলিটিক্স করতে পারবেন না। উনি পলিটিক্সে জিরো, ওনার 3-0-র একটা জিরো হলো পলিটিক্স। দেশটাকে একদম ফোকলা করে ফেলাইছে। এখন ধরেন গোপনে যদি আলোচনা যে হলো, এই আলোচনায় আমি যদি বলি, আমি যদি বিশ্বাস করি যে করিডোর নিয়ে এত কথা হয়েছে, ওটা নিশ্চয়ই আলোচনা হয়েছে। তাহলে তো বিএনপি শেষ। আচ্ছা, বন্দর নিয়ে আলোচনা হয়েছে, আমি যদি বলি ওটা আলোচনা হয়েছে। আমি যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে অনেক সুবিধা নিয়ে ফেলছে, সেগুলো যদি তারেক রহমানের সাথে গিলোটিন করায়, যে আমাকে দিয়ে আমারে ফাঁসায় না বাবা, হইতে পারে তো। উনি আপনি শোনেন 6 মাসের দণ্ডিত ছিল, 3টা দুর্নীতির মামলা ছিল, তার সত্ত্বেও তিনি সরকার প্রধান কেমনে হইলেন? এক্সিকিউটিভ অর্ডারে সরকারে বসে এক্সিকিউটিভ অর্ডারে বাপ করে দিলেন। নৈতিকভাবে আইনগতভাবে উনি সরকার প্রধান তো হইতে পারেন না। অবশ্যই তারেক রহমান ক্ষমতা যাবে, তাকে বলছি গোপনে, ভাই তুমি আমার ধরো না শোনা বাবা, আমি যদি এই ধারণা করি আমারটা উড়াই দিতে পারবেন। সুতরাং গোপন আলাপ কি হয়েছে আমরা জানি না, এই কারণেই সমস্যা দাঁড়িয়ে গেছে। এখন এনসিপি, জামাতে ইসলাম যারাই সন্দেহ করে, এটা কিন্তু অমূলক না। যেহেতু জানি না, নানান রকম এটার তো শাখা প্রশাখা বেরোবে, সন্ধ্যের তীর তো বেরোবে। কারণ ওনারা ডক্টর মোহাম্মদ ইউনূস যতগুলো কাজ করেছে এবং যতগুলো এই যে প্রজেক্ট করিডোর থেকে শুরু করেছে, এসব বিষয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক, আলোচনাটা হওয়াটাই স্বাভাবিক। অথবা তিনি এই সিচুয়েশনকে আরেকটা প্রলেপ দেওয়ার জন্যে আপনার এই বিএনপিকে ব্যবহার করেছে। নির্বাচন দিবে না, ওই যে শর্ত দিছে না, একটা চার্জশিট দিছে, বিচার করতে হবে তো 50 বছর, শেষ হবে না। সংস্কার করতেছে, কুইজ কোশ্চেন দিছে না মাঝখানে, সবাই জমা দিছে, এমসিকিউ দিছে সবার কাছে, মস্করার একটা সীমা থাকা চাই, দিছে। রাজনৈতিক দলরা উত্তর দিছে, বাবারে তুমি তো বলছই যে যতটুকু সংস্কারে একমত হয় সেটা নিয়ে নির্বাচনে যাও, দিয়ে দিছে জমা, আবার ডাকো কেন? তৃতীয় ফেজের আলোচনা, দ্বিতীয় ফেজে, তৃতীয় ফেজের কিছু আলোচনা, যেখানে একটা রাজনৈতিক দল, আপনি চিন্তা করেন, একটা দলের তো ইয়ে আছে, তাদের তো ইয়ে আছে, নিজস্ব পলিসি আছে, নিজস্ব আইডিওলজি আছে, আপনি সে অনুযায়ী উত্তর দিয়ে দিচ্ছে, শেষ। যদি সব দল যদি সংস্কারে একই হয় তাহলে তো বাকশাল হয়ে গেল।